ওকে, আমরা জেন্ড পিএসপি ব্যাচ 5 এর ফার্স্ট ক্লাসের আলোচনা শুরু করছি এবং বেসিক টপিকগুলো নিয়েই আমরা আলোচনা শুরু করছি। আমাদের সাথে আছেন মাইনুল ভাই, রবিন ভাই এবং হাসান ভাই। আপনাদের বেশ কিছু দিনের এক্সপেরিয়েন্স আছে ট্র্যাকে কাজ করার। প্রাথমিকভাবে যে সিলেবাসটা আজকে এবং আগামীকালকের আলোচনায় আসবে, যেটা বলতে পারেন ভেরি বেসিক, বাট এর বেসিকের ভেতরেও ছোট ছোট কিছু অল্প কিছু জিনিস থাকে যেটা হয়তো মিস হয়ে যেতে পারে। এই কারণেই আমি ফোকাস করব এই জায়গাগুলোতে এবং কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিংটা এই বেসিক আলোচনা করতে করতেই অ্যাকচুয়ালি বিল্ড করবে, এটাই আমি এক্সপেক্ট করছি। কোনো কিছু যদি আমাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বারবার রিপিট আমরা করব এবং ডিসকাশনেও আমরা যেতে পারি। আর যে জিনিসগুলো জানা আছে সেগুলো আমরা যদি স্ট্রংলি এগ্রি করি সবাই, সেগুলো আমরা স্কিপ করেও যেতে পারি। প্রিপারেশন থাকবে প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা দেওয়ার। তো আগের সপ্তাহগুলোতে যা শেষ হয়ে গেছে, পরের সপ্তাহে সেটার উপরে একটা পরীক্ষা থাকবে এবং এটা এভ্যালুয়েশন হতে থাকবে। প্রতি সপ্তাহের রেজাল্টকে আমরা এভ্যালুয়েশন করে করে আগাবো ক্লাসের আলোচনাটা কিভাবে হবে। সো শুরুতেই আমরা পিএসপি সার্টিফিকেশন নিয়ে কথা বলছি। জেন পিএসপি সার্টিফিকেশন, এটা পিএসপি ভার্সন 7 এর উপরে হবে এবং আমাদের দেশে সার্টিফাইড ইঞ্জিনিয়ারের সংখ্যা কিছুদিন আগে 100 ছাড়িয়ে গেছে। লাস্ট 100তম হয়েছে অপু। সো ও এখন অ্যাপোলোতে আছে। তার সম্পর্কে আমি একটু জানিয়ে রাখি। ইউনিভার্সিটি ড্রপ আউট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফ্রিল্যান্সিং করেছে বেশ কিছুদিন, বাট ওই পারিপার্শ্বিক প্রেশার, ফ্যামিলি প্রেশার, এখান থেকেই কিন্তু সে নিজেকে রেডি করেছে এবং আলটিমেটলি সে সার্টিফিকেশন পেয়েছে। প্রাতিষ্ঠানিক ঠিক শিক্ষা খুব কম। ইন্টারমিডিয়েটের পরে একটা ছেলে 1-1.5 বছর পড়ে সে যখন ড্রপ আউট হয়, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কম থাকলেও সে কিন্তু মনোবলের কারণে সেই প্রবলেমটাকে ওভারকাম করেছে এবং আলটিমেটলি সার্টিফিকেশন নিতে পেরেছে এবং একটা ভালো জবও লাস্ট কয়েক মাস আগে সে পেয়েছে অ্যাপোলোতে। সো জাস্ট একটা এক্সাম্পল বলছিলাম যে প্রতিটা সার্টিফাইড ইঞ্জিনিয়ারেরই কিন্তু কোনো না কোনো স্টোরি আছে, ঠিক তেমনটাই অ্যাপোলো হসপিটালে ওদের আইটি উইং আছে। অ্যাপোলো হসপিটালে আইটি উইং আছে, ওখানে 2জন সার্টিফাইড ইঞ্জিনিয়ারকে তারা অ্যাপয়েন্ট করেছে। সামহাও তারা বড় একটা প্রজেক্ট প্ল্যান করছে, আই থিঙ্ক, জানি না কি প্রজেক্ট, বাট একটা বড় প্রজেক্ট তারা প্ল্যান করছে। সো ওখানে সে আছে, নারায়ণগঞ্জ তার বাড়ি। এই হচ্ছে তার সম্পর্কে লাস্ট সার্টিফিকেশন। সো আমরা সার্টিফিকেশন পাওয়া শুরু করি 2006 সালে হাসিন ভাইয়ের হাত ধরে। 18 সাল, দ্যাট মিনস এই দীর্ঘ 12 বছরে আমাদের সার্টিফাইড ইঞ্জিনিয়ারের সংখ্যা 100 জন ছাড়িয়েছে, প্রতি বছরে 10 জনেরও কম। ওকে, প্রতি বছরে কিন্তু 10 জনেরও কম। তাই বলে এই না যে বিষয়টা অত্যন্ত ডিফিকাল্ট। যারা সার্টিফাইড হয়েছে তারা শুধু পড়াশোনা করেছে, একটু মানে এই জায়গাটাতে কনসেন্ট্রেশনটা তারা রেখেছে এবং আলটিমেটলি তারা সার্টিফাইড হয়েছে। তো আহামরি কোনো কিছু করতে হবে সেটাও না, বাট ধৈর্য ধরে রাখাটা অত্যন্ত ডিফিকাল্ট এই যুগে। সো টাফ টাইম পাস করতে হয় সবাইকে, সবারই ইন্ডিভিজুয়াল ক্যারিয়ার, ফ্যামিলি, আদার্স প্রেশারে কিন্তু অনেকে ভেঙে পড়ে, অনেকে ওই এরিয়া থেকে কিক আউট হয়ে যায়। তো কেউ যদি কনসেন্ট্রেশন ধরে রাখে কোর্সের টাইম এবং নেক্সট 2 মান্থস, তাহলে আমার ধারণা যে সেই সার্টিফাইড হতে পারবে। বাট প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষা দেওয়ার জন্য যে একটা স্পৃহা সেটা নিজের মধ্যে তৈরি করতে হবে। যত জায়গায় পারেন অনলাইনে টেস্ট দিয়ে বেড়াবেন, প্রতিনিয়ত যেখানেই বসবেন, পারেন আর না পারেন পরীক্ষা দেওয়া শুরু করবেন। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, যে কয়টা কোশ্চেন আপনাদের হাতে আসবে, সামনে আসবে, যতটুকু সময় আছে ততটুকুই দেন, ঠিক আছে? সো পরীক্ষা দেওয়ার অ্যাবিলিটিটা বাড়াতে হবে অনলাইন ভিত্তিক, যাতে আপনি প্রপার টাইমে আপনার এক্সামটা শেষ করতে পারেন। আর গাইডলাইনটার ব্যাপারে আমি প্রথম দিনই ক্লাস শুরু হওয়ার আগেই কিন্তু একটা গাইডলাইন এক্সেল প্রোভাইড করেছি, যেটাই হচ্ছে মূল সিলেবাস। আর যে বইটা আমি দিয়েছি, বইটার মধ্যে আপনাদের আছে কোন ধরনের টপিকের ওপর কি ধরনের কোশ্চেন আসে। এটা জেন থেকেই তৈরি করা,
সো আমি যদি বলি বেসিকের কি কোশ্চেন আসবে সেটা ওই বইয়ের মধ্যে আলোচনা আছে, সিকিউরিটিতে কি ধরনের কোশ্চেন আসবে তো বইয়ের মধ্যে আলোচনা আছে। হয়তো ওই কোশ্চেন গুলো আপনি পাবেন না, বাট মানে সামঞ্জস্যতা থাকবে, হ্যাঁ, এরিয়ার কাভারেজটা কিন্তু ঠিকঠাক মতো পাবেন। তার মানে ওই বইটাও শেষ করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সো আমরা পিএসপি সার্টিফিকেশন নিয়ে কথা বলছিলাম। পিএসপি সার্টিফিকেশন, জয়েন্ট সার্টিফিকেশনটা বেস্ট পিএসপি সার্টিফিকেশন, এটা বলা হয় পিএসপি ইঞ্জিনিয়ারিং। সো পিএসপি ইঞ্জিনিয়ার বলা হয় যখন আপনি সার্টিফিকেশনটা পাবেন। আর সার্টিফাইড হলে জবের যে ইন্স্যুরেন্সটা সেটা মোটামুটি আমাদের মার্কেটটা দেয়, বিকজ সার্টিফাইড ইঞ্জিনিয়ারের ঘাটতি আছে। আর কোম্পানিগুলো সার্টিফাইড ইঞ্জিনিয়ারগুলোকে খুঁজে, রিকোয়ারমেন্ট দুই কারণে তারা খুঁজে থাকে, গভর্নমেন্টের কাজ বা বাইরের দেশের কাজ পাওয়ার জন্য সিভি এবং সার্টিফিকেটটা অত্যন্ত জরুরি। সো পিএসপি রিলেটেড কোনো কাজ যদি গভর্নমেন্ট লেভেলে পেতে চায় অথবা বাইরের দেশের কাজ থেকে পেতে চায়, তখন তারা কিন্তু এমপ্লয়ীদের যে স্ট্রেংথটা সেটা দেখতে চায়। এই কারণে বড় কোম্পানিগুলো সার্টিফাইড ইঞ্জিনিয়ারকে অলওয়েজ সার্চ করতে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন সার্টিফাইড হবেন উইদিন 7 ডেজ 3-4-5 আপনি মানে 3-4টা অফার আপনি পেয়ে যাবেন। কারণ যারা এই সালে থাকে বড় কোম্পানি, তারা অলওয়েজ চোখ রাখে ওই জায়গাটাতে যে কারা আজকে সার্টিফাইড হলো। ওকে, সো তারা কমিউনিকেট করতে থাকে আর কি, নেগোসিয়েশনেও চলে যায়। এরকমও হয়, আমার বেশ কিছু এইচআর এর সাথে পরিচয় আছে যারা আগে সার্টিফাইড হয়েছে, ভিন্ন কোম্পানিতে আছে, রেগুলার বেসিসে তাদের সাথে যোগাযোগ রাখছে যে তারা কখন তাদের কোম্পানিতে আনস্যাটিসফাইড হয় এবং কখন তাদের আমি টান দিয়ে নিয়ে আসি। বুঝতে পেরেছি? সো তারা এমপ্লয়ীদের সাথে কিন্তু অলওয়েজ যোগাযোগ রাখে, তারা টার্গেট করে যে ওকে আমি এতদিনের মধ্যে নিব, ওর পেছনে লেগে থাকবো। কোম্পানিতে সে কোনোভাবে যদি একটু ডিমোরালাইজড হয় বা আনস্যাটিসফ্যাকশনের কোনো কিছু হয়, ওই সময়টাতে তারা সুযোগ নেয়। তো একটা সুযোগ আছে যে ওই রাডারে চলে যাওয়ার, আপনাদের সেই ক্যাপাবিলিটি খুব ভালো মতোই আছে, জাস্ট দরকার হচ্ছে মানে কনসেন্ট্রেশনটা। আপনারা যদি কনসেন্ট্রেশন ধরে রেখে জাস্ট রেগুলার প্র্যাকটিস করেন, আর একটু থিওরিটিক্যাল আলোচনা বেশি, তো পড়াশোনাটাও করতে হবে থিওরিতে। সো যেহেতু প্র্যাকটিক্যাল কাজ করে এসেছেন, প্র্যাকটিক্যালের সাথে একটু থিওরি যোগ করে থিওরিটাও জেনে রাখাটা এই কোর্সের হচ্ছে মুখ্য উদ্দেশ্য। পিএসপি হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর, অ্যাকচুয়ালি এটা ওয়াইডলি ইউজড ওপেন সোর্স জেনারেল পারপাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য ইউজ হয়ে থাকে এবং এটা এইচটিএমএল এর সাথে এমবেড হয়। কেউ যদি আমরা এইচটিএমএল সম্পর্কে, পিএসপি সম্পর্কে জানতে চাই, এই কথাটুকু বললেই হবে। অ্যাব্রিভিয়েশন হাইপারটেক্সট প্রি প্রসেসর, বাট এটা পার্সোনাল হোম পেজ ছিল 1999 সালের আগে। 99 থেকে যখন বাণিজ্যিক ভাবে এটা শুরু করা হয়েছে তখন এটাকে হাইপারটেক্সট প্রি প্রসেসর বলা হচ্ছে। বাট 97 থেকে 99 এই 3 বছর কিন্তু তাকে আমরা পার্সোনাল হোম পেজ হিসেবেই জেনেছি। সো এটা ওপেন সোর্স, অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোর মতো মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ কিন্তু ওপেন সোর্স। এটা পিএসপি এটা ওয়াইডলি ইউজড ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। এটা জেনারেল পারপাস স্ক্রিপ্টিং, আমরা এইচটিএমএল এর সাথে এটাকে এমবেড করি। যদিও ওয়েব ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, বাট পিএসপি দিয়ে কিন্তু ডেস্কটপ ডেভেলপমেন্টও শুরু হয়ে গেছে, এটা তো আমরা জানি, রাইট? ওকে, ক্রম একটা প্লাগইন কিন্তু বিল্ড করে ফেলেছে গুগল। সো গুগল কিন্তু স্টিল পিএসপির পেছনে কাজ করছে, ক্রমের সাহায্যে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ফোকাসে আমরা কিন্তু আস্তে আস্তে করে চলে আসছি। সো পিএসপি দিয়ে কি তৈরি করা যায়, হোয়াট ক্যান পিএসপি ডু? এটা বেসিক্যালি সার্ভার সাইড স্ক্রিপ্টিং, কমান্ড লাইনেও স্ক্রিপ্ট করা যায় এবং আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনও রাইট করতে পারি। আমরা 7 এর আগে এই 3 নম্বর কথাটা কিন্তু বলতে পারতাম না, আমরা কিছুদিন আগ পর্যন্ত বলি নাই যে রাইটিং ডেস্কটপ অ্যাপ্লিকেশনস, বাট এখন আমরা এসে বলছি রাইটিং ডেস্কটপ অ্যাপ্লিকেশন। কমান্ড লাইন স্ক্রিপ্টিং, আমরা বিভিন্ন ধরনের কমান্ড কিন্তু এক্সিকিউট করে থাকি, স্ক্রিপ্টিং এক্সিকিউট করে থাকি পিএসপির মাধ্যমে। আর পিএসপি যে সার্ভারে চলে সেটাও আমরা জানি। সো আমরা একটু সবাই একটু বলি যে পিএসপি যে সার্ভারগুলোতে চলে, তো এরকম কয়েকটা সার্ভারের একটু আমাদেরকে নাম বলেন, অ্যাটলিস্ট 2টা। দেন আর কিছু?
অ্যাপাচি আর ইঞ্জিনেক্স। আরেকটা আছে খুবই পপুলার, হ্যাঁ, ইঞ্জিনেক্স তো খুব কমই চলে, অ্যাপাচি মেইনলি, বাট এছাড়াও কিন্তু আরো একটা সার্ভার আছে যেটা বেশ চলে। উইন্ডোজ ইউজাররা ইউজ করে মোস্টলি আইআইএস, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। ওকে, এটাকে আমরা বলে থাকি আইআইএস, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। সো ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসের মাধ্যমে আমরা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা রান করতে পারি। কমান্ড লাইনেও স্ক্রিপ্টিং করা যায় পিএসপির মাধ্যমে, এবং এখন এটাকে ডেস্কটপ অ্যাপ্লিকেশনও বানানো যাচ্ছে। এবার আমরা আসি পিএসপির সিনট্যাক্স নিয়ে। ছোট ছোট কোডিং রিলেটেড কাজ শুরু হচ্ছে। সো আমি নেটবিনস ইউজ করছি, যদিও এটা হেভিওয়েট। পিএসপি সার্ভার রান করানো আছে মোস্ট প্রবাবলি, না রান করানো নাই, আমি অ্যাপাচিটাকে রান করে নিচ্ছি। আপনাদের জেন পিএসপি ব্যাচ 5 কিন্তু দুই ভাগে বিভক্ত, বুঝতে পেরেছি। একটা হচ্ছে সরি, হ্যাঁ সেটাই করেছি, কারণ ব্যাচ 5 এর আমার দুইটা পার্ট আছে। আদার্স পার্ট হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতিতে, এবং ওরা অলমোস্ট সবাই বিগিনার, ওদেরকে আমি একটা জায়গায় রেখেছি। আর আপনারা যারা একটু কিছুটা এক্সপেরিয়েন্সড তাদেরকে এই শিডিউলে রেখেছি। আমরা তো সবাই পিএসপি স্ট্রম ইউজ করি, তাই না? ওকে, সমস্যা নাই, পিএসপি স্ট্রম ইউজ করতে পারেন। আমি জাস্ট সিনট্যাক্স আলোচনা যেহেতু শুরু হচ্ছে, আমি পিএসপির একটা ফাইল নিয়ে আগাই। শুরুতেই বলা হচ্ছে, একটু যদি আমরা খেয়াল করি যে ওপেন এবং ক্লোজিং ট্যাগের কথা, এটা পিএসপির বেসিক সিনট্যাক্স। আর ওপেন এবং ক্লোজ ট্যাগের মধ্যে যে কোডগুলো থাকে সেগুলোকে শুধু পিএসপির ইন্টারপ্রেটার ইন্টারপ্রেট করতে পারে। আমরা যখন পিএসপির কোনো ফাইল দেখব, পিএসপির ওপেনিং ট্যাগ, এবং এখানে যদি যা শুধুই পিএসপির কোনো কোডিং থাকে, সেক্ষেত্রে ক্লোজিং ট্যাগটার কিন্তু কোনো দরকার নেই। বাট আমাকে যদি বলা হয় যে পিএসপির স্ট্যান্ডার্ড ট্যাগ কোনটা, আমাকে ওপেনিং এবং ক্লোজিং বোথ বলতে হবে। সো এখানে যখন কোনো পিএসপির কোড থাকবে তাকেই কিন্তু ইন্টারপ্রেট করা হবে। ঠিক আছে, পিএসপি ফাইল হলেই যে পিএসপির কোড এক্সিকিউট হবে, আমি যদি এখানে কোনো পিএসপির কোড লিখি সেটা কিন্তু পিএসপি হিসেবে গণ্য হবে না, হবে কি? সো সে এই অংশটাকে পিএসপি হিসেবে ধরবে না। সো
পিএসপি ফাইলের মধ্যে পিএসপি সিনট্যাক্স এর আন্ডারে যখন কোনো কোড থাকবে সেটাকেই পিএসপির কোড হিসেবে আমরা ধরে নিব। ওকে, সো আমাদের পিএসপি তে 4 ধরনের ট্যাগের কথা আছে। একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ট্যাগ, শর্ট, ওপেন এবং ক্লোজ ট্যাগ, এসপি ট্যাগ এবং স্ক্রিপ্ট ট্যাগ। সো পিএসপিতে কিন্তু এই 4 ধরনের ট্যাগ আমরা ইউজ করে থাকি। যদি আমরা দেখি, আমরা স্ট্যান্ডার্ড ট্যাগটা দেখেছি। শর্ট ট্যাগটা যদি আমরা বলি, এটা পিএসপির কি ট্যাগ? এসপি ট্যাগ। ওকে, আমরা এই যে পার্সেন্টেজ দিয়ে যেটা শুরু করছি এবং শেষ করছি এটাকে আমরা এসপি ট্যাগ বলে থাকি। আর শর্ট ট্যাগ যেটা, সেটা হচ্ছে দিস এন্ড ক্লোজ, এটাকে আমরা শর্ট ট্যাগ বলে থাকি। পিএসপি 7 এ নিচের দুইটা ট্যাগকে ডেপ্রিকেটেড করে দেওয়া হয়েছে, এসপি ট্যাগ এবং স্ক্রিপ্ট ট্যাগকে ডেপ্রিকেটেড করে দেওয়া হয়েছে। পিএসপি 7 এ এই দুইটা ট্যাগ সাপোর্ট করে না। বাট আমি যদি চাই কনফিগারেশনের মাধ্যমে শর্ট ট্যাগটাকে অ্যালাউ করতে পারি। বাই ডিফল্ট শর্ট ট্যাগটা অফ করা থাকে। আমরা পিএসপির কনফিগারেশনটা যেন কোথা থেকে করি? রাইট, সো php.ini থেকে আমরা কনফিগার করি এবং সেখান থেকে আমরা এই শর্ট ট্যাগটাকে অ্যালাউ করে দিতে পারি। বাই ডিফল্ট php.ini এ শর্ট ট্যাগটা অফ করা থাকে। আমি যদি ওই জায়গাটাতে একবার একটু যাই, কনফিগ থেকে আমি php.ini এ যাচ্ছি। এই যে এখানে শর্ট ওপেন ট্যাগ বলা আছে, ডিফল্ট ভ্যালু অন, ডেভেলপমেন্ট ভ্যালু অফ, প্রোডাক্ট ভ্যালু অফ করা আছে। সো এই যে শর্ট ওপেন ট্যাগটাকেও কিন্তু এখানে অফ করে রাখা হয়েছে। আমি যদি এটাকে অন করে দেই, দ্যাট মিনস এই সিম্বলটাকে তুলে দেই, তাহলে আমি এটা কাজ করাতে পারবো। আমি বুঝতে পেরেছি? সো স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড ট্যাগটা ইউজ করা, যেটা পিএসপির স্ট্যান্ডার্ড ট্যাগ, প্রথম ট্যাগ। হ্যাঁ, এটা জাস্ট অপশন আমি বলছি। পিএসপির স্ট্যান্ডার্ড হচ্ছে দিস। ওকে, এটাকেই নরমালি ইউজ করতে বলা হয়। বাট সাপোর্টিং এই ট্যাগগুলো আছে যেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। পিএসপি 5.6 পর্যন্ত 4টা ট্যাগেই রান করতো। এখন এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। এই শর্ট ট্যাগটাকে কনফিগারেশন থেকে অ্যালাউ করা যায়, এসপি এবং স্ক্রিপ্টকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোথায় আমাকে একটু বলেন? হ্যাঁ, HTML স্টাইলটা হচ্ছে বেসিক্যালি এটা শর্টকাট স্টাইল। আপনি এই যে এরকম করতে পারেন, যে লাইক দ্যাট। এটা আপনারা ইউজ করেছেন এর আগে? সো এটাকে HTML বলে, যে আপনি এখানে লিখবেন এটা মানে PHP উইথ ইকো বলা হয়ে যায়। হ্যাঁ, সো এই কারণেই HTML স্টাইল বলা হয়ে থাকে। আর এটা কিন্তু এখন ডেপ্রিকেটেড, একটু খেয়াল করেছেন? এরর আসছে। হ্যাঁ, 7 এ ডেপ্রিকেটেড, 7 কাজ করবে না। ডেপ্রিকেটেড এই আমার ট্যাগটা কিন্তু না, আমি যে একসাথে এটা লিখতে পারবো না। ঠিক আছে, আমি ট্যাগ উইথ ইকো লিখতে পারবো না এখন। আমার আপনি লিখতে পারেন, বাট একটু খেয়াল করেন, পিএসপি কিন্তু পাচ্ছে না। আমি যখন শর্ট ট্যাগে আছি তখন কিন্তু পিএসপি পাচ্ছে না, আমি যখন স্ট্যান্ডার্ড ট্যাগে যাচ্ছি তখন কিন্তু পিএসপি পাচ্ছে। খেয়াল করেছেন? বুঝি নাই। ইকুয়ালস, এখানে তো আপনি ইকুয়াল ইউজই করতে পারবেন না। ঠিক আছে, আপনি এটা পারেন, আপনি এভাবে তুলতে পারেন, কারণ স্ট্যান্ডার্ড ট্যাগ তো অ্যালাউড।
স্ট্যান্ডার্ডটা তো না, এটা দেখেন আমি বাদ দেই, স্ট্রিং বাদ দেই, সিনট্যাক্স হিসেবে আপনাকে এরর আসে, বাট আপনি যখনই এখানে কোনো কিছু ইকো করতে দেবেন তখন এররটা নেবে না, লাইক হ্যালো। টেক্সট দিতে হবে। হ্যাঁ দেখেন ডেপ্রিকেটেড হচ্ছে বাই ডিফল্ট সে রাখে নাই। হ্যাঁ ডিফল্ট রাখে নাই, আমি এটাকে আরেকটু এলাবোরেট করেছি, আরেকটু নিচে একটু যদি দেখি, এই জায়গাটাতে দেখেন এসপি ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ আর রিমুভ ফ্রম পিএসপি। ওকে, ভার্সন 5.4 এ ট্যাগ যেটা short tag is always available regardless of the short open tag INI settings। আমি যদি enable short tag করি তখন সে এখানে কাজ করবে, এখানেও কাজ করবে এবং এখানেও কাজ করবে, বাট আপনাকে enable করে নিতে হবে, বাই ডিফল্ট নেই। ক্লিয়ার? ওকে, আমরা হয়তো এই প্র্যাকটিসটা অলওয়েজ করে থাকি যে স্কেপিং এইচটিএমএল। সো এইচটিএমএল কে পিএসপির মধ্যে রাখতে নিষেধ করা হয়, কোনো কোনো কাজে আমরা বাধ্য হয়ে পিএসপির ভেতরে এইচটিএমএল কে কিন্তু দিয়ে থাকি, তাই না? বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনি অলওয়েজ পিএসপির বাইরে এইচটিএমএল কে নেবেন। সামথিং লাইক একটা ছোট্ট এক্সাম্পল যদি আমরা এখানে নিয়ে আসি, যে আপনার কন্ডিশনের ভেতরে অনেক কিছুই কিন্তু আসতে পারে, তাই কিনা? সো বিশাল বিশাল কন্ডিশন আপনাকে দিতে হতে পারে, সো এবং এর ভেতরেও কোডগুলো আপনাকে লিখতে হতে পারে। সো সেক্ষেত্রে আমি একটা ইফ এলস এর স্টেটমেন্টে নিয়েছি, একটু যদি খেয়াল করেন এখানে তো এক লাইনের স্ট্রিং দেওয়া আছে, এই স্ট্রিংটা যদি 100 লাইনের হতো এইচটিএমএল হতেই পারে, তাই না? তো আমি ইফ দেন এলস এ যেটা বোঝানোর চেষ্টা করেছি যে এইচটিএমএল এর যে অংশটা আছে, আমি যেটা সিলেক্ট করেছি সেটাকে আমি ধরে নিচ্ছি এইচটিএমএল, এখানে জাস্ট স্ট্রিং লিখেছি, আমি স্ট্রিং আকারে তো পিএসপি ফাইলে এইচটিএমএল ও লিখতে পারি, আমি এখানে গিয়ে এইচটিএমএল লিখে দিতে পারি না এভাবে, লাইক আমি এইচটিএমএল লিখছি, আমি লিখতেই পারি, তাই না? সো এই এইচটিএমএল এর অংশটাকে পিএসপির বাইরে রাখতে বলা হয়। ওকে, কারণ এইচটিএমএল কমপ্লেক্সিটি তৈরি করে যদি আপনি এইচটিএমএল কে পিএসপির ভেতরে লিখতে চান, এই কারণে এখানে বলা হচ্ছে escaping from HTML। সো আমরা কিভাবে এসকেপ করতে পারি? পিএসপি অলওয়েজ স্টার্ট এবং ক্লোজ, তার ভেতরের অংশে আপনি HTML দিতে পারেন, আবার যদি সেটা স্টেটমেন্ট হয় কন্ডিশনাল, তাহলে আপনি সবার শেষে ক্লোজিং ব্লক তৈরি করতে পারেন, তাই কিনা? আচ্ছা, এখানে তো আমরা ইফ এলস লিখেছি, আমি কার্লি ইউজ করি নাই, সো সমস্যা নেই তো? হ্যাঁ, আচ্ছা, এবার প্রিন্ট আর ইকো, আমরা একটু বলি তো প্রিন্ট এবং ইকোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, দুটাই মূলত ফাংশন, এটা ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট, রাইট? ইকো রিটার্ন করে না, প্রিন্ট রিটার্ন করে, এই হচ্ছে পার্থক্য। আপনাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে। কমেন্টস, সো এবার আসছি বেসিক্যালি আমি কমেন্টস নিয়ে, এখানেই আমরা যদি দেখাই কমেন্টস এর ইস্যুটা, কয় ধরনের কমেন্টস আছে একটু আমাকে বলেন তো?
কি কমেন্টস? দেন document type, great. এটা document type, so document comments আর কি, সিঙ্গেল লাইন, মাল্টি লাইন এবং ডকুমেন্ট কমেন্টস। সো আমি সিঙ্গেল লাইনে যাচ্ছি, যদি আমি সিঙ্গেল লাইন কমেন্টস করি দুইটা ব্যাকস্ল্যাশ, এটা সিঙ্গেল লাইন কমেন্টস। দেন মাল্টি লাইন কমেন্টস পিএসপি তে স্ল্যাশ স্টার, দেন স্টার স্ল্যাশ, এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্টস। আর ডকুমেন্ট কমেন্টস আমি যখনই কোনো একটা ফাইল ওপেন করেছিলাম, একটু খেয়াল করতেন নেটবিনসে, এটা কিন্তু পিএসপি সিনট্যাক্স এর মধ্যে হয়। আমি পিএসপি সিনট্যাক্স এর বাইরে করাতে কিন্তু সে অটোমেটিক নিল না। সো আমি অটোমেটিক আনার জন্য আমি এখানে একটা পিএসপি সিনট্যাক্স দিচ্ছি। দেখেন ডকুমেন্ট কমেন্টসটা হচ্ছে স্ল্যাশ স্টার দিয়ে যখন হিট করছেন তখন অটোমেটিক একটা স্টার এবং শেষে একটা স্টার স্ল্যাশ আসছে। সো এই জায়গাগুলোতে আপনি কি করতে পারেন, ডকুমেন্টেশন করতে পারেন, কমেন্টিং, বেসিক্যালি আপনি কোডকে কমেন্ট করবেন। ঠিক আছে, কোড কমেন্টস এর জন্যই আমরা এটা লিখে থাকি। আমরা নরমালি কি কোডকে কমেন্টস করার জন্য প্রতিটা ক্লাসের উপরে, প্রতিটা ফাংশনের উপরে কি ডকুমেন্টেশন করি না? হ্যাঁ, মানে ওই বিষয়টাকে আমি উল্লেখ করছি। বাট ওই ডকুমেন্টেশনে আপনারা হয়তো অনেক কিছু ইউজ করেছেন, অথর, মডিফিকেশন ডেট, স্টার্ট ডেট, প্যারামিটার, তাই না, রিটার্ন টাইপ। সো এখানে আরো বেশ কিছু আপনারা নোটেশন পাবেন কমেন্টস এর, এবং এলাবোরেশন আমি দিয়ে রেখেছি। এটা একটু মানে আপনাদের আত্মস্থ থাকতে হবে। সো যদি কখনো কোশ্চেনে এসে পড়ে কোন কমেন্টস এর কি কাজ, সেটা কিন্তু আমাদের বলতে পারতে হবে। এই যে ডকুমেন্ট কমেন্টস জাস্ট হচ্ছে মনে রাখা আর কি, পড়ে মনে রাখা। আমি ডেসক্রিপশনটা দিয়ে রেখেছি। বলেন। আপনি সিঙ্গেল লাইন কমেন্টসে আপনি ব্যাকস্ল্যাশ দিতে পারেন, এটা স্ট্যান্ডার্ড। হ্যাশ, আপনি হ্যাশ ইউজ করবেন না। ওকে, হ্যাশ ইউজ করবেন না আপনি। সিঙ্গেল লাইন কমেন্টস হচ্ছে দুইটা স্ট্রিপ স্ল্যাশ, মাল্টি লাইন যেটা বললাম, আর ডকুমেন্টেশন। হ্যাশ ইউজ করবেন না। আচ্ছা, কারণ হচ্ছে স্পেসিফিক ভাবে আমরা যদি বলি যে পিএসপি ডকুমেন্ট কমেন্টস, পিএসপির কমেন্টস, সো আমরা পিএসপির কমেন্টস হিসেবে সিঙ্গেল লাইনকেই জানি। হ্যাশ হচ্ছে ইউনিভার্সাল বলতে পারেন, অলমোস্ট অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই এটা সাপোর্ট করে। এটা স্পেসিফিক ভাবে আমরা পিএসপি বলতে পারবো না। আপনি পাইথনেও হ্যাশ দিয়ে কমেন্ট আউট করে দিতে পারেন, হ্যাঁ, আপনি সি শার্পেও হ্যাশ দিয়ে কমেন্ট আউট করতে পারেন। বুঝতে পেরেছি? ওকে, নাও এই জায়গাটা একটু আমাদের পড়তে হবে, ঠিক আছে? পেজ নাম্বার হচ্ছে 10। অথর কেন আমরা ইউজ করব, কোড কেন ইউজ করব, ডকুমেন্ট রুট, ডেপ্রিকেটেড, এই ইস্যুগুলো আমরা একটু পড়বো। হ্যাঁ, জাস্ট আমি আপনাদের দিয়ে রেখেছি যাতে আপনারা গুছিয়ে নিতে না হয়, আমি গুছিয়ে দিয়েছি যাতে আপনারা একটু পড়তে পারেন। এটা হচ্ছে কোনো ফাংশন, কোনো ক্লাসের আগে আমরা যে ডকুমেন্টেশন গুলো করি, সেই ডকুমেন্টেশনের জন্য আমরা স্টার্ট কিভাবে করব, @, যদি প্যারামিটার ধরি তাহলে @, প্যারামিটার, কয়টা প্যারামিটার আছে, কি কাজ প্যারামিটারে, সেগুলো বলা। রিটার্ন, সো ওই ফাংশনটা কি রিটার্ন করছে বা এই ক্লাসটা অ্যাকচুয়ালি কি রিটার্ন করছে সে বিষয়টা বলা। ওকে, সো ডকুমেন্টেশনে এই যে পয়েন্টগুলো আমি উল্লেখ করে দিয়েছি, এগুলো সবাই একটু সুন্দর করে মনে রাখবেন। এটা বেসিক্যালি যেটা করা হয়ে থাকে যে আপনার নিউমেরিক ভ্যালু রিলেটেড, রাইট, রিটার্ন করা, অথবা আপনি কোনো একটা ভ্যালু পুট করছেন সেখানে নিয়ে আসছেন, সেই ধরনের জায়গাগুলোতে। এই যে দেখেন
আপনার লিঙ্ক প্ল্যানে একটা বিষয় যে আপনি যখন কোনো একটা টেক্সট আপনি ডকুমেন্টেশনে রাখতে চাচ্ছেন, এই সিম্বলগুলো মূলত কাজে আসে যখন আপনি পুরো সিস্টেমের কোডগুলো ডকুমেন্টেড ওয়েতে রিটার্ন করে নেন। যে লাইক আমার এই কোডটা ডকুমেন্টেড ওয়েতে প্রিন্ট করতে হবে, সো নেটবিনস থেকে আমরা যদি ডকুমেন্ট করে রাখি কোনো কোডগুলোকে ডকুমেন্ট আকারে রিটার্ন করলে আমাদের লিঙ্ক প্ল্যান, মনে করেন যে আমি কোনো একটা সাইটের রেফারেন্স দিচ্ছি, আমি আমার ডকুমেন্টেশনের মধ্যে রেফারেন্স দিয়ে রেখেছি যে ওখান থেকে এই রেফারেন্সটা নেওয়া, সো তখন আমি ব্র্যাকেট ইউজ করছি, কার্লি ইউজ করছি। আমি যখন ধরেন কোনো একটা ভ্যালু নিয়ে কথা বলছি, যে কোনো একটা ডকুমেন্টেশনে আমি স্পেসিফিক একটা ভ্যালু সেট করে রাখতে চাচ্ছি যে লাইক নাম্বার, তখন আপনি কার্লি দিয়ে সেটাকে মেনশন করছেন, সিম্বলিক মেনশন করছেন, বাট যখন আপনি লিখছেন তখন কিন্তু আপনি নাম্বারই লিখছেন। তার মানে আমি যখন এরকম কোনো একটা কিছু করছি যে কাইন্ড অফ ভ্যালু, দেন আপনি এখানে ওই ভ্যালুটা আপনি দিচ্ছেন, ঠিক আছে। সো এই যে জায়গাটা, এটা কাইন্ড অফ ভেরিয়েবল বলতে পারেন, যে আমি হয়তো জেনারেলি এই ভ্যালুর কোনো একটা স্পেসিফিক ভ্যালু বা কোনো একটা ভেরিয়েবল নেম আমি কোথাও সেট করে রেখেছি, ওই সেট করা নামটা এখানে এসে বসে যাবে যখন আমি ডকুমেন্টেশনটা বের করে নিব, ঠিক আছে। সো বলতে পারেন যে হ্যাঁ, প্লেস হোল্ডার বললে ভুল হবে, আপনারা ওই যে ল্যারাভেল করেন তো, ল্যারাভেলে ব্লেডিং হয় না, ওই কাইন্ড অফ আর কি, যে ব্র্যাকেটের মধ্যে পেলে সে ওটাকে ভেরিয়েবল হিসেবে চিনবে, আর যদি ব্র্যাকেটে না থাকে তাহলে ওখানে কোনো ভ্যালু অ্যাসাইন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ভ্যালু, তার ভ্যালুটা সে এখানে অ্যাসাইন করবে। ম্যান্ডেটরি আইটেম হচ্ছে অথর নেম, প্যারামিটারস, রিটার্ন টাইপ, ডেট, মডিফিকেশন ডেট, মডিফিকেশন বলেছে না, এই কয়টা হচ্ছে স্ট্যান্ডার্ড, এইগুলো থাকতেই হবে। মডিফিকেশনটাও অ্যাকচুয়ালি যদি না হয় এটা দরকার নেই, বাট মডিফিকেশনটা দিয়ে ওই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখতে হয়, আর কে লিখছে সেটা দেওয়া, ডেট টাইমটা দেওয়া, স্টার্টিং ডেট টাইমটা দেওয়া, ফাংশনের প্যারামিটার কি নিচ্ছে, ফাংশন কি রিটার্ন করছে, এই বিষয়গুলো মেনশন করা জরুরি আপনার। এগুলো হচ্ছে ম্যান্ডেটরি এবং স্ট্যান্ডার্ড। আমরা চলে আসি পিএসপি বেসিক সিনট্যাক্স থেকে অপারেটর সেগমেন্টে। আমরা একটু অপারেটর সম্পর্কে বলি, যে পিএসপি তে কত ধরনের কতগুলো অপারেটর রয়েছে, একটু বলেন দেখি আমরা শুনি। ইউনারি আছে, বাইনারি আছে এবং টার্নারি অপারেটর রয়েছে, তাই না? সো আমরা একটু একটু করে দেখার চেষ্টা করি। অপারেটরের থেকে ডিরেক্ট অপারেটর সেন্সে তেমন কোনো কোশ্চিন আসে না, বিটওয়াইজ অপারেটরে গিয়ে দু একটা কোশ্চিন আসার সম্ভাবনা থাকে বিটওয়াইজ অপারেটরে, বুঝতে পেরেছি। আর প্রিসিডেন্সে অপারেটর প্রিসিডেন্স দিয়ে একটা কোশ্চিন এসে থাকে নরমালি। অপারেটর প্রেসিডেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কোন অপারেটর কার পরে কাজ করবে, বা সিরিয়ালটা কি আমরা সরল গরল করেছি না, সরল অঙ্ক মনে আছে তো? সরল অঙ্কের তো একটা নিয়ম থাকতো যে কোনটার পরে কোনটা কাজ করলে আমাকে অ্যান্সার দেবে, আর আমি যদি নিজের ইচ্ছা মতো করতাম তাহলে তো আর সেটা হতো না, তাই না? সো ওই সিরিয়াল মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই স্লাইডটা আপনারা যদি দেখেন, আমি কিন্তু ওই সিরিয়ালটা মেনটেন করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি থিওরিটিক্যাল অপারেটরের প্রেসিডেন্সটা ধরানোর জন্য, যে কোন অপারেটর কখন কার পরে কাজ করবে।
তো আমি আস্তে আস্তে করে এর অপারেটর গুলোতে যাচ্ছি, এটা আবার ব্যাক করব আমরা, ঠিক আছে? তো একটু যদি আমরা বলি যে এই 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 অপারেটরটাকে কি বলা হচ্ছে, এটা কিন্তু বাইনারি অপারেটর, তাই না? বাইনারি আর ইউনারি, এটা ইউনারি অপারেটর। ওকে, তো এটা ইউনারি অপারেটর, আর এই ইউনারি অপারেটর কাজ করবে কিভাবে? এটা এই যে এখানে লেখা আছে, একটু খেয়াল করেন, রাইট অ্যাসোসিয়েটিভলি। রাইট থেকে শুরু হয়ে লেফটের দিকে যাবে, লেফট অ্যাসোসিয়েটিভলি। এটা লেফট থেকে শুরু হয়ে রাইটের দিকে যাবে। সো এগুলো আমরা প্র্যাকটিসও করবো একটু একটু করে। দেখেন, শিফট বিটওয়াইজ অপারেটর, এটা লেফট থেকে যাবে। সো যদি এই দুইটা অপারেন্টই থাকে, কোনটা আগে কাজ করবে কোনটা পরে, সো এটা নিয়েও আমরা কথা বলবো। সো অপারেটর সেগমেন্টে একটু ভালো মতো স্টাডি করতে হবে যে কোন অপারেটর কিভাবে কাজ করে এবং কোন সিরিয়াল ধরে তাদের কাজ করানো হয়। এরকম ধরেন 3-4টা অপারেটর দিয়ে আপনাকে একটা এক্সপ্রেশন দিয়ে দিল, বললো যে নাম্বার বলেন, আউটপুট বলেন, তখন কিন্তু আমাদের বলতে পারতে হবে যে কোন অপারেটরের পরে কোনটা কাজ করবে। যাই হোক, আমরা অ্যারিথমেটিক অপারেটরে আসি। অ্যারিথমেটিক যে অপারেটর আছে, 6টা অ্যারিথমেটিক অপারেটর আমরা নরমালি জেনে থাকি, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মডিউলাস এবং এক্সপোনেনশিয়াল। সো এই 6টা হচ্ছে অ্যারিথমেটিক বাইনারি আমরা ধরে থাকি, তাই না? সো অ্যারিথমেটিক বাইনারি যদি আমরা বলি, অ্যারিথমেটিক বাইনারি সেগমেন্টে যদি আমরা যাই, লাইক আমরা ভেরিয়েবল দিচ্ছি, ভেরি সিম্পল। হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে একটা বা দুইটা নিয়ে কথা বলবো। যোগ বিয়োগ গুণ ভাগে আমি যাচ্ছি না। আমাকে হাসান বলবে আউটপুটটা। হ্যাঁ, হাসান আমাকে আউটপুটটা বলবে। 10 হবে এটা। তো আমি যদি এবার বলি, এবার রবিন বলবে। হ্যাঁ, টেন টু দি পাওয়ার 3, রাইট? সো 1000 হয়ে যাবে। হ্যাঁ, আউটপুটটা 1000 হবে, 10 ইন্টু 10 ইন্টু 10, তাই না? সো এক্স, হ্যাঁ, 1 এর পরে 3টা 0 হবে, সো এক্সপোনেনশিয়াল হবে। এটা ছিল আমার অ্যারিথমেটিক সেগমেন্ট ইস্যু। অ্যারিথমেটিক এটাকে বাইনারি বলা হয়ে থাকে। আবার অ্যারিথমেটিকের আরেকটা সেগমেন্ট আছে ইউনারি। সো তাহলে আমি বলতে পারি যে আমার অ্যারিথমেটিকের কয়টা অপারেটর আছে? অ্যারিথমেটিকের টোটাল অপারেটরের সংখ্যা 8টা। 8টা অপারেটরের মধ্যে বাইনারি হচ্ছে 6টা। বাইনারি কেন বলছি? দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন রিমাইন্ডার অ্যান্ড এক্সপোনেনশিয়াল। আর ইউনারি সেগমেন্টে আছে আরো 3টা, প্লাস প্লাস মাইনাস মাইনাস অ্যান্ড নেগেশন। সো এটা একটা অপারেন্ট নিয়ে কাজ করে, তাই না? আমরা যেটা জেনে থাকি, প্লাস প্লাস কি করে, এক এক করে বাড়ায়, তাই কি না? মাইনাস মাইনাস এক এক করে কমায়, আর নেগেশন নেগেশন কি করে একটু বলেন?
মানে সাইন চেঞ্জ করে। আমার যদি বি এর মান পজিটিভ থাকে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে, মানে সাইন চেঞ্জ করে, মানে নাম্বারের যে সাইন আছে পজিটিভ নেগেটিভ সাইনকে সে চেঞ্জ করে। সো এটাকে নেগেশন বলা হয় এবং এটা অলওয়েজ ইউনারি। সো ইউনারিকে নেগেশন বলা হয়। সো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ফর এক্সাম্পল যে হোয়াট ইজ দিস, এটা আপনাকে কোনো একটা টেস্টে আপনাকে জিজ্ঞেস করলো, মৌখিক আলোচনা হচ্ছে, আপনার সামনে এরকম একটা দাগ দিয়ে আপনাকে বললো এটা কি, তখন আপনি কি বলবেন? ভুল হবে। এই সাইনটার বা এই সিম্বলটার তিনটা নাম আছে, তিনটা বললে ভুল হবে, চারটা নাম আছে। এটা হাইপেন হতে পারে, যদি নিচে থাকে লেটারের এটা আন্ডারস্কোর হতে পারে, এটা সাবট্রাকশন সাইন হতে পারে, এটা নেগেশন সাইনও হতে পারে। আর যেহেতু আশেপাশে কিচ্ছু নেই, সো আমি এটাকে হাইপেন বলবো। ঠিক আছে, আশেপাশে কোনো কিছু নেই, সো আমি হাইপেন বলবো। যদি আশেপাশে মানে লেফট এবং রাইটে প্যারামিটার মানে অপারেন্ট থাকে তখন এটা সাবট্রাকশন সাইন, রাইটে যদি অপারেন্ট থাকে তাহলে এটা নেগেশন সাইন। ঠিক আছে, যদি দুইটা লেটারকে সংযোগ করে সেটা আন্ডারস্কোর। সো অনেক ভাবে এটাকে কিন্তু আমরা বলতে পারি। বাই দ্য ওয়ে, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের কিন্তু দুইটা নাম আছে, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট এন্ড পোস্ট ডিক্রিমেন্ট, আর একটা আছে প্রি ইনক্রিমেন্ট এবং প্রি ডিক্রিমেন্ট। সো পোস্ট এবং প্রি, পোস্টটা হয়ে থাকে পরে যখন আমি ইনক্রিমেন্ট করি অথবা ডিক্রিমেন্ট করি, তখন আমরা এটাকে বলি পোস্ট। সো পোস্ট ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। সো আমি এটা নিয়ে একটু এক্সাম্পলে যাচ্ছি এবং আমি একটু লিখে দেখাই। $a, এটা বেসিক্যালি 10 দেখাবে। সো আমি যদি এই এক্সাম্পলটা রান করি, আমাকে 10ই তো দেখানোর কথা, তাই না? সো আমার জেন ব্যাস 1 কই গেল? জেন 5 ব্যাস 1, আমি ওয়েবেই দেখি। দেখেন, undefined variable, otherwise this will show 10, line number 1, syntax PSP। এখানে উপরের অংশটা বাদ দিয়ে দিই। টেন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এবার আমি যদি প্লাস প্লাস দেই কত হবে বলেন তো? আচ্ছা, 10 কে কে বলছে? আচ্ছা, রাইট। সো আমার আউটপুট আসবে 10 এবং এর পরের বার আসবে কত? লাইক তাহলে আবার আউটপুট সিনারিওটা কি হবে? সবই শেষেরটা 9 আসবে। লেটস সি, শেষেরটা 9 আসবে। আমার তো বেড়ে গেছে না পোস্টে, দেন না আমি প্রি ডিক্রিমেন্ট করেছি। সো হ্যাঁ, এখানে হ্যাঁ, উপরে বাড়ার পর এখানে কমে গেছে। সো রাইট, সো আমরা
এগুলো একটু দেখবো আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের কিন্তু কোডের ভেতরে বলবে যে দিয়ে দেবে এবং তারপরে বলবে যে আউটপুট দেখাও বা আউটপুট কত হবে। সো এখানে আমি আরেকটা জিনিস হচ্ছে একটু যাই, যেটা মাঝে মাঝেই কনফিউজড করা হয়। আমাদের আউটপুটটা কত হবে? দেখেন, হ্যাঁ, সো আমি কেন বলছিলাম যে আমি যদি এখানেও মাইনাস দেই, আমার ভ্যালু দুইটাই মাইনাস, তাই কি না? হ্যাঁ, সো আমার যখন মডিউলাস হচ্ছে, মডিউলাসের এই জিনিসটা একটু খেয়াল করবেন। এটা আমি এক্সাম্পল থেকে এটা ভুলে গিয়েছিলাম, এটা পেয়েছি যে পজিটিভ ভ্যালু, পজিটিভ নেগেটিভ ভ্যালু, নেগেটিভ পজিটিভ ভ্যালু, নেগেটিভ নেগেটিভ ভ্যালু। সো এর জন্য কিছু চেঞ্জ কিন্তু মডিউলাসে চলে আসে। সো এই চেঞ্জগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। একটু খেয়াল করেন যে আমি ফার্স্টে দুইটা পজিটিভ ভ্যালুতে যাচ্ছি, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড আমার ওয়ানই আসবে, রাইট? এটা আমরা সাদামাটা ভাবে আমরা জেনে থাকি। পজিটিভ নেগেটিভ এটাও কিন্তু আমার ভ্যালুকে পজিটিভই করবে, ঠিক আছে? বাট যদি আমি বলি যে আমার নেগেটিভ দেন পজিটিভ দিয়ে আমি মড করব, তখন এই ভ্যালুটা আমার নেগেটিভ আসবে, ঠিক আছে? একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, নেগেটিভ নেগেটিভ দিয়ে যখন আমি যাব তখন আবার সে কিন্তু নেগেটিভই থাকছে। এটা নির্ভর করছে কার উপরে? উপরের ভ্যালুটার উপরে। আমার উপরের ভ্যালুটা যা, আমার সেই আউটপুটই আসবে। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, এটার উপরে ডিরেক্ট কোনো কোশ্চিন আসবে না, বাট এই ছোট্ট জিনিসটা আপনাকে অন্য কোনো মানে কোশ্চিনের ভেতরে দিয়ে পেঁচিয়ে দেবে। আমি বোঝাতে পেরেছি না? আচ্ছা, নাও তার মানে আমাদের অপারেটর সেগমেন্ট থেকে ডিরেক্ট কোশ্চিন আসার সম্ভাবনা খুব কম, বাট অপারেটর সেগমেন্ট থেকে এই ছোট ছোট ইস্যুগুলো যে কোনো কোশ্চিনের ভেতরে রেইজ হতে পারে। অ্যাসাইনমেন্ট অপারেটর সেগমেন্ট, অ্যাসাইনমেন্ট অপারেটরে বেশ কিছু অপারেটর রয়েছে। সো ওই অপারেটর গুলো নিয়ে আমি এখন একটু কথা বলবো, তারপরে বিট ওয়াইজ। সো অ্যাসাইনমেন্ট অপারেটরে 6টা অপারেটর রয়েছে, আমরা নরমালি জেনে থাকি। এটা অ্যারিথমেটিক অপারেটরের সাথে অ্যাসাইনমেন্ট যে সাইনটা আছে সেটা নিয়ে হয়ে থাকে। সো আমরা যদি অ্যাসাইনমেন্ট অপারেটরটা দেখি, অ্যাসাইনমেন্ট অপারেটর মূলত দিস ইকুয়ালটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়ে থাকে। আমি বুঝাতে পেরেছি, তাই না? বাট এই ইকুয়ালের সাথে অ্যারিথমেটিক কিছু অপারেটর আছে, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল এবং রিমাইন্ডার ইকুয়াল, এবং সাথে আরেকটা আছে ডট ইকুয়াল। এই সবগুলো মিলে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়ে থাকে। অ্যাসাইনমেন্ট অপারেটরের মূল উপাদান হচ্ছে রাইটের ভ্যালু লেফটে যাবে। সো রাইটের ভ্যালু লেফটে যাবে, আমার ইকুয়ালের রাইটে যা থাকবে লেফটে সেটা অ্যাসাইন হয়ে যাবে, এটা তো আমরা জানি। ওকে, সো আমি যদি বলি যে a equal 10 and again b equal 20, তো সেক্ষেত্রে আমি যদি বলি a equal $b, সো আমি আউটপুটে কত পাবো? তাই না? 20 পাবো স্ট্রেট, যে আমার
বি এর মান এতে অ্যাসাইন হয়ে যাবে। এ তো ভেরিয়েবল, সো ওকে যে ভ্যালু দেওয়া হবে সেটাই মনে রাখবে, আগেরটা সে ভুলে যাবে, তাই না? আমাকে রবিন বলবে এবার কত হবে, এবার আউটপুট কত হবে 30, বিকজ a equal a plus b, রাইট? এটা হচ্ছে আমি লেফটে যা লিখেছি এটা শর্ট আর এটা এলাবোরেট। সো আমি a প্লাস ইকুয়াল b মানে a আর b কে যোগ করে এর মধ্যে রেখে দিচ্ছি। সো এখানে সবকিছুর জন্যই মাইনাস বলেন, মাল্টিপ্লিকেশন বলেন, ডিভিশন বলেন, রিমাইন্ডার বলেন, সবার জন্য তো একই কথা, তাই তো? শুধু একটা ব্যতিক্রম, এটা হচ্ছে আগে আমরা জানি না এই ডটটাকে আমরা নরমালি কনক্যাটেনেশন অপারেটর বলি পিএসপি তে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটাকে অবজেক্ট সাইন বলা হয় বা অবজেক্ট সিম্বল বলা হয়, লাইক জাভা স্ক্রিপ্ট আপনারা ডটকে ইউজ করেন অ্যাজ এ অবজেক্ট সাইন হিসেবে, বাট পিএসপি তে ডটটাকে বলা হয়ে থাকে কি কনক্যাটেনেশন সাইন। সো এটা কনক্যাট করে স্ট্রিং এর সাথে ভেরিয়েবলকে, ভেরিয়েবলের সাথে স্ট্রিং কে, ভেরিয়েবলের সাথে ভেরিয়েবলকে, স্ট্রিং এর সাথে স্ট্রিং কে, তাই না? তো আমরা এই কনক্যাটেনেশন যদি করি এবং এতে রাখি, আউটপুট আসার কথা 1020, এবং আমরা জানি যে কনক্যাট হয়ে গেলে সেটা নাম্বার থাকে না, সেটা স্ট্রিং হয়ে যায়, তাই তো? স্ট্রিং হয়ে যায় না, ওটা কিন্তু আলটিমেটলি স্ট্রিং হয়ে যায়। সো 1020 আউটপুট আকারে আসছে। সো কনক্যাটেনেশন অপারেটরটাও আমরা জানলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আপনাদের একটা ছোট্ট কাজ দিব, 10 মিনিট সময় আমরা 30 পর্যন্ত বিট বাইনারিতে লিখবো, সবাই 30 পর্যন্ত বাইনারিতে লিখব। আমি একটা বলে দিচ্ছি যে আমি একটা বাইনারি লিখি, আমি 30 পর্যন্ত বাইনারি লিখতে বলেছি। এটা হচ্ছে 0, ঠিক আছে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, রাইট? এবার লিখেন 30 পর্যন্ত আপনারা লিখেন, তারপরে আমি স্ক্রিনশট দিয়ে দেখবো আপনাদের। চালু করে রাখি, আমি বিটওয়াইজ অপারেটর নিয়ে কথা বলছি। আমি আপনাদের বিটের ভ্যালুটা লিখে নিয়েছি, আপনারা 0 থেকে 30 পর্যন্ত বাইনারিতে লিখেছেন 1010 করে করে। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল রান করানোর চেষ্টা করছি যে যার ভ্যালু এর ভ্যালু 5 আর বির ভ্যালু 4 হলে যদি আমরা বিট ওয়াইজ অপারেটর এন্ড ইউজ করি তাহলে আউটপুট কত আসে। এখানে বিট এন্ড ইউজ করলে আমরা এখানে ক্যালকুলেশন করছিলাম যে 5 এর জন্য বাইনারি হচ্ছে এইটা, 4 এর জন্য বাইনারি এইটা, এবং এন্ড যদি করি তাহলে অবশ্যই কি হয়ে যায়, 1 1 এ 1 হয়, বাকি সময় 0 হয়। সো বাকি সময় 0 1 1 এ 1 দিলে আমার আউটপুট আসার কথা 4। আমরা একটু চেক করে দেখি যে আদৌ আমাদের আউটপুটটা 4 আসে কিনা। সো আমাদের আউটপুট 4 আসছে কিন্তু, রাইট? যখন আমি দেখছিলাম যে আমার ভ্যালু প্রথমটা 5 পরেরটা 4, আর যদি আমি অর অপারেটর ইউজ করি তখন আউটপুটের সেন্সটা চেঞ্জ হয়ে যায়। অর অপারেটর ইউজ করলে যেটা হয় যে 1 1 এ 1 হয়, 1 0 তেও কিন্তু 1 হয়। সো অর এর ক্ষেত্রে আমার আউটপুটটা আসার কথা কিন্তু 1 0 1 এ এটা বেসিক্যালি 5। সো আমি যদি একটু চেক করি যে আমার 1 0 1 এর আউটপুট আমি যদি অর দেই, এখানে আমার আউটপুট কিন্তু 5 আসছে, 5 আসছে। ওকে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি যদি এখন বিটওয়াইজ নট ইউজ করি, বিটওয়াইজ কত নট ইউজ করি, নট মানে কি 4, 4 কে আমি কি করে দিব, 4 কে আমি যদি বলি দিস, এটা যদি 4 হয় তাহলে 4 কে উল্টে দিলে আমার কত হবে একটু বলেন তো? 0 কে 1, 0 কে 1, 1 কে 0 আর 1। সো 1 0 1 1, আই ডোন্ট নো এর ভ্যালুটা কত, 1 0 1 1। আপনাদের ওখান থেকে একটু দেখেন তো, 1 0 এটা 11। সো আমরা একটু চেক করে দেখি যে 4 কে যখন আমরা বিট করছি নটে তখন 11,
আসে কিনা, কত আসে? -5 আসে। আমি আরেকটু নেই, -5 আসার কারণ হিসেবে কি হতে পারে? আমি 2টা নেই, জাস্ট চেক। -3 আসে, -4 এবং আমার টিলটাই তো নট না, একটু আমরা চেক করি। টিলটাই তো নট অপারেটর, এই যে টিলটাই কিন্তু আমার নট অপারেটর। বিট দ্যাট আর সেট ইন এ আর নট সেট and vice versa. So bit change হবে, বাইনারি ভ্যালুটা চেক করে নেই -5 এর। দেখেন আমি ভ্যালু কাউন্ট করতে পারি, একটু খেয়াল করেন। এই যে বাইনারি ভ্যালু আমাকে দেখিয়েছে, সো আমরা একটু চেক করি। এই যে ভ্যালুটা আমরা ধরছি না, এই ভ্যালুটা আমরা বলছি কিন্তু 1011, রাইট? এটা 8 ডিজিটের কনসেপ্টে তারা এটাকে শিফট করে। আমি যদি 5কে, আমরা কতকে টিল করেছি, কতকে পরিবর্তন করতে চেয়েছি একটু দেখি, 4কে, তাই না? তো 4 মূলত হবে এরকম, আমরা একটু সবাই খেয়াল করি যদি, যে 4কে যদি আমরা যাই 8 ডিজিট ধরবে, হ্যাঁ, 1 2 3 4, আবার 4 জন্য 0 1 0 0, আর একে যদি আপনি উল্টে দেন, এটা মূলত আসে 1 1 1 1, then 1 0 1 1। সো একটু যদি আমরা দেখি, এটা ভ্যালু, এটা যদি মাইনাস ভ্যালু হয়, পজিটিভ ভ্যালু হয় ডেসিমেল, এটা বাইনারি ভ্যালু দিস। বুঝতে পেরেছি? তো আমার চেঞ্জটা কি, আমরা যখন কনভার্ট করছি আমার আউটপুট কি -5 আসছে না? হাসান ভাই বুঝতে পেরেছেন? রবিন, মাইনুল ভাই বুঝতে পেরেছেন? সো 8 ডিজিটে অলওয়েজ কনভার্ট করবেন। আচ্ছা, এবার আসছে হচ্ছে আমাদের পরবর্তী এটা, $a ক্যাপ, হ্যাঁ ওইটা XOR সিমিলার হলে 1 1 হোক আর 0 0 হোক, সে ভ্যালু ধরবে। সো 5 আর 4, 5 আর 4, এটা 5 আর এটা 4। সো আমরা যদি আউটপুট দেখি, আমার 1 আসছে, হ্যাঁ, আমার আউটপুট আসছে 1। সো 1 কিভাবে আসলো একটু যদি দেখা যাক, একটু যদি খেয়াল করেন এই জায়গাটাতে 0 0 তেও কি হবে 0, 1 1 হলেও কি হবে 0।
শুধু যদি অল্টারনেট হয় 1 0 তে আসবে কত 1 0 0 তে ডেফিনেটলি কত আমার 0 1 1 এ 0 0 0 তে 0 1 0 তে 1 সো 1 এক্সরটা হচ্ছে যদি সেম হয়ে যায় 0 আর অল্টারনেট থাকলে কি হবে 1 ঠিক আছে অল্টারনেটে 1 সেম হলে 0 এটা 0 0 হোক আর 1 1 হোক ডাজন্ট ম্যাটার শুধু ডিফারেন্ট হলেই কি হবে 1 হবে ঠিক আছে আচ্ছা আমরা এক্সরটা জানলাম এবার বেসিক্যালি সবচেয়ে বেশি যেটা আপনাদের পেইন দেবে বা যে জিনিসটা হচ্ছে মানে পরীক্ষাতে আসবে বিটের ক্যালকুলেশনটা খুব কমই দেয় দু একটা ছোট ছোট বিট ভ্যালু কনভার্সন বড় একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দিতে পারে বাট ম্যাক্সিমাম কেসেই যেটা দেখা যায় কাইন্ড অফ এটাকে একটু বলেন তো মাইনুল ভাই আউটপুট কত হবে কে বলছিলেন আমাকে একটু নাম বলবেন আমি বুঝতে পারছি না রবিন বলছিলেন হ্যাঁ কত আসবে না এটা তো রাইট শিফট দেখেন আমি 5 কে কিন্তু রাইট শিফট করেছি তার মানে এই দুইটা 1 কি হয়ে যাবে বের হয়ে যাবে জিরো ফল চলে আসবে আউটপুট তো জিরো আসার কথা আমার আউটপুট এর ভ্যালু কত 5 কোথায় বুঝি নাই আরেকবার বলেন হ্যাঁ রাইট শিফট 2 দেওয়া আছে সো রাইট শিফট 2 দিলে 1 আসছে আউটপুট কেন আমার এটা হচ্ছে 1 0 1 তাই না এই যে 5 কে কি করা যায় 0 1 0 1 রাইট এটা হচ্ছে 5 তো রাইট শিফটে যদি চলে যায় এই দুই ঘর মুছে যাবে লেফটে দুইটা শূন্য যোগ হবে তার মানে কি তিনটা 0 1 এটা তো 1ই হওয়ার কথা তাই না আমি যদি 5 বলি 5 হচ্ছে 0 1 0 1 সো দুই ঘর মুছে গেল এই দুই ঘর মুছে যাবে আর দুইটা 0 লেফটে যোগ হবে তাহলে এর ভ্যালু কত 1 না এটা 1 আর যদি আমি 0 1 0 1 এটা যেতাম আর সামনে যদি আরো চারটা শূন্য যোগ করতাম এবং এবার যদি আমি বলতাম যে লেফট শিফট তখন কি হতো হ্যাঁ এই যে 20 হয়েছে একটু খেয়াল করেন রিজন ইজ দ্যাট যে এই ঘরগুলো এই দুইটা শূন্য আপনার এদিকে চলে যাবে দুইটা শূন্য লেফটে বসে যাবে তাই না তো রাইটে বসে যাবে তো সেক্ষেত্রে এটা যদি আমরা ক্যালকুলেট করি প্রবাবলি 20 আসবে তাই কিনা সো আমরা লেফট শিফট এবং রাইট শিফট বুঝতে পারছি তো আমরা অপারেটর শিখছিলাম বিটওয়াইজ অপারেটরটা মূলত এক্সাম্পলের ভেতরে ইউজ করে এক্সাম্পল গুলোকে কিছুটা কমপ্লেক্স করা হয় মানে এক্সাম্পল বলতে আমি যেটা বোঝাচ্ছি কোশ্চেনারি স্ট্রেট ফরওয়ার্ড অপারেটর খুব কমই আপনাদের পরীক্ষার খাতায় হয়তো আসবে এই বিটওয়াইজ অপারেটরটা লজিক্যাল অপারেটরটা ঠিক আছে এই অপারেটর গুলো অ্যাকচুয়ালি আসবে সো আমরা একটু এই অপারেটর গুলো ভালো মতো দেখে রাখার চেষ্টা করব ওকে কম্পারিজন অপারেটর নিয়ে তেমন কোনো আলোচনা আমার মনে হয় না করার আছে তারপরে একটু বলে নেই এই দুইটা অপারেটর মূলত ইকুয়ালিটি এবং আইডেন্টিটি বলা হয়
এই দুটার পার্থক্য জানা আছে আমাদের, ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়ালের? হ্যাঁ, আইডেন্টিটিটা ডাটা টাইপ পর্যন্ত চেক করে আর ইকুয়াল অপারেটরটা শুধু ভ্যালু চেক করে। ডেটা টাইপ বলতে বোঝাচ্ছি যে ভেরিয়েবলের টাইপ, ইন্টিজার, স্ট্রিং, রিয়েল, ফ্লোট, ঠিক এরকম। হ্যাঁ, যে যদি a এবং b বোথ স্ট্রিং হয় এবং ভ্যালু সেম হয় দেন তারা ইকুয়াল। সো জাস্ট আ মোমেন্ট, আমি যদি ইকো বলি যে $a ইকুয়াল ইকুয়াল $b, আমি ইচ্ছে করে এই ভেতরের ভ্যালুগুলোকে আমি নাম্বার দিয়ে রাখলাম। সো দ্যাট মিন্স আমার আউটপুট আসার কথা কি 1 ট্রু, বিকজ নাম্বার এবং ডেটা টাইপ সেম, বাট এখানে আমি একটা ডেটা টাইপ নাম্বার আর একটা মানে ইন্টিজার আর একটা ডেটা টাইপ স্ট্রিং করেছি। এবার একটু চেক করেন, সেম। আমি কি দিয়েছি ডাবল ইকুয়াল, বাট এটা যদি ট্রিপল এ হয়ে যায় এবার চেক করেন, এটা ফলস হয়ে যাবে কারণ ডেটা টাইপ ডিফারেন্ট। ঠিক আছে, ওকে নাও। সো এই যে নট ইকুয়ালটাকে আমরা কিন্তু দুই ভাবে লিখতে পারি, নট ইকুয়াল আবার লেস দেন গ্রেটার দেন। সো এইটা আমরা নরমালি উপরেরটা ইউজ করে থাকি প্রোগ্রামিং এ, বাট আপনি পরীক্ষায় যখন দেখবেন বা অন্যান্য জায়গায় দেখবেন তখন এই নিচেরটাকেই বেশি দেখতে পাবেন। হ্যাঁ, সো মানে এই সাবসিডিয়ারি যেটা মানে অপশনাল অথবা যেটাকে বলা হয়ে থাকে যে সাপ্লিমেন্টারি, সো এটার সাপ্লিমেন্টারি ওইটা ইউজ হয়। সাপ্লিমেন্টারি গুলোকেই আপনি জানেন কিনা বা চিনেন কিনা এটা চেক করার জন্য পরীক্ষাতে ইউজ করা হয় বেশি। এই কারণেই থিওরিটাতে একটু ফোকাসড হতে হবে। হ্যাঁ, আচ্ছা, নট আইডেন্টিক্যাল, লেস দ্যান, এই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার। কিছু এক্সাম্পল আছে, এটা দেখবেন। ঠিক আছে, ভারডাম হচ্ছে ডেটা টাইপ সহ উল্লেখ করে ইন্ডেক্সের ডেটা টাইপ, আর প্রিন্টার স্ট্রেট ভ্যালু ডিক্লেয়ার মানে শো করে, সে ডেটা টাইপ ডিক্লেয়ার করে না। আচ্ছা, এরর কন্ট্রোল অপারেটর, এবার আসি আমি এরর কন্ট্রোল অপারেটরে। এরর কন্ট্রোল অপারেটরটা ইন্টারেস্টিং। এরর কন্ট্রোল অপারেটর হচ্ছে @ অপারেটরটাকে এরর কন্ট্রোল অপারেটর বলা হয়। যে আপনি যে কোনো লজিকের সামনে @ বসিয়ে দিলে ওই লজিকটা যদি এরর থ্রো করতো, এই @ বসানোর কারণে সেটা কিন্তু আর এরর থ্রো করে না। আপনারা সম্ভবত এই অপারেটরটা খুব বেশি ইউজ করেন, তাই না, ডেভেলপমেন্ট পিরিয়ডে? স্কিপ করে, কারণ আপনারা এখন ম্যাচিউরড হয়ে গেছেন, আপনার নিচে যারা থাকে তারা এই কাজগুলো করে, এরকমই, তাই না? যাই হোক, আপনাদের চোখ বাঁচানোর জন্য এখন তারা ওই কাজগুলো করে, এরর লজিক্যাল এরর ঠেকানোর জন্য। এই অপারেটরটা একটু চিনে রাখবেন, এটা এরর কন্ট্রোল অপারেটর হিসেবে আমরা নরমালি বলে থাকি। এটা বেসিক্যালি লজিক্যাল, এটা হচ্ছে আপনার সিনট্যাকটিক্যাল এররকে হ্যান্ডেল করতে পারে না, লজিক্যাল এররকে হ্যান্ডেল করতে পারে। মানে যদি কোনো সময় ওয়ার্নিং এক্সেপশন থ্রো করে সেগুলোকে সে প্রোটেক্ট করতে পারে, বাট সিনট্যাকটিক্যাল অপারেটর গুলোকে সে, ফ্যাটাল এরর যেগুলো সেগুলোকে সে ইয়ে করতে পারে না, স্কিপ করতে পারে না। ইকুইভ্যালেন্ট অপারেটর, এটা নিয়ে কথা হয়েছে, এটা নিয়ে আমরা কথা বললাম, তাই না? ইকুয়াল, ডাবল ইকুয়াল, আইডেন্টিটি, নট আইডেন্টিটি, এগুলো নিয়ে উপরেই আমরা দেখেছি।
এক্সিকিউশনের জন্য আমরা তো ইকো ইউজ করি, এটা বলা হচ্ছে এক্সিকিউশন অপারেটরে। শেল এক্সিকিউশনের জন্য শেল আন্ডারস্কোর ইএক্সইসি নামে একটা ফাংশন আছে, এটাকে আমরা নরমালি ইউজ করে থাকি। শেল এক্সিকিউশনের জন্য মনে করেন যে আমাদের কোডের ভেতরেই আমরা অনেক সময় যেটা করে থাকি যে সার্ভারে এই কমান্ডটাকে রান করতে হবে, বাট কমান্ডটা হচ্ছে শেল বেস কমান্ড, পিএসপির ফাংশনই আছে এইটাই যে শেল আন্ডারস্কোর ইএক্সইসি। মনে করেন শেল কমান্ডটা হচ্ছে কাইন্ড অফ যে আমি একটা ভিডিও আপলোড করলাম, ওই ভিডিওটাকে আমাকে কনভার্ট করতে হবে, কয়েকটা ফ্রেমে কনভার্ট করতে হবে, কয়েকটা ফরম্যাটে কনভার্ট করতে হবে। সো এটা কনভার্ট করতে গেলে কনভার্সন করার জন্য একটা শেল কমান্ড রান করাতে হবে আমাকে, এবং যে কমান্ডটা চলবে হচ্ছে মিডিয়া সার্ভারে গিয়ে। সো তখন আমাকে ডেফিনেটলি এই ফাংশনটা ইউজ করতে হবে। বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নিয়ে আমি কথা বলেছি। লজিক্যাল অপারেটর, এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে না খুব ভালো? হাসান ভাই, রবিন ভাই, আমরা এক্সঅর সম্পর্কে একটু বলি তো সবাই। এক্সঅর রাইট, ফলস, বাকি ক্ষেত্রে ট্রু। রাইট, যেখানে লেখা আছে। হ্যাঁ, ওকে, কিছু এক্সাম্পল এখানে সেট করা আছে লজিক্যাল অপারেটরের। লজিক্যাল অপারেটরটা কিন্তু অনেক সময় আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, তো এই যে স্ট্রিং অপারেটর সম্পর্কে, যে আমি কিন্তু এই অপারেটরটাকে অ্যারিথমেটিকের মধ্যে দেখিয়ে দিয়েছি, অ্যারিথমেটিক বাইনারি, বাট এটার আলাদা একটা নাম আছে। হ্যাঁ, এই যে ডট যে অপারেটরটা, এটাকে স্ট্রিং অপারেটর বলা হয়। এটা শুধু ডট হিসেবে অথবা ডট ইকুয়াল হিসেবে ইউজ করা হয়ে থাকে। এবং হ্যাঁ, রাইট, অ্যারে অপারেটর। এই অ্যারে অপারেটরটা একটু আমরা দেখি। অ্যারে অপারেটর যে প্লাস যে সাইনটা আছে না, এটা মূলত ইউনিয়ন করা হয়ে থাকে। যে আমি যদি দুইটা অ্যারে নেই, দুইটা অ্যারেকে ইউনিয়ন অফ এ এন্ড বি, রাইট, যে প্লাস অপারেটরটাকে আমরা এ এন্ড বি বলি। ভারডাম এবং প্রিন্টার, এটা সম্পর্কে একটা ধারণা আমি দেই। দেখেন, আমি দুইটা অ্যারেকে যোগ করে সি তে রেখেছি। আমি যদি ইকো করতে চাই সি কে, এটা আদৌ করা যাবে কিনা সেটা চেক করি ফার্স্টে, কারণ সি অ্যারে হয়ে গেছে। সো অ্যারেকে ইকো করা যায় না, তাই না? তো আমাকে কি করতে হবে, সি কে দুইটা কাজ করতে পারি। আমি প্রিন্টার দিতে পারি। প্রিন্টারটা মূলত শুধু অ্যারে ইন্ডেক্স ডিক্লেয়ার করে। আমি একটু প্রি ইউজ করি, প্যাটার্ন করে নেই, আর এটাকেই আমি ডাম্প করি। বানিয়ে ফেলেন।
আপনি নিজেই বানিয়ে ওদের কাছে পাঠিয়ে দেন। একটু খেয়াল করেন, নেম ইজ 9060, তাই না? এটা সি এর মধ্যে নেম ইজ 9060, আমার এ আর বি যখন আসে এ কেই পাওয়া যাচ্ছে। আমাকে বলা হচ্ছে union of A and B। হ্যাঁ, সো কোনো কিছুই কিন্তু পাচ্ছে না, রাইট? সো এখানে তিনটা ইন্ডেক্স আছে, অ্যাপেল, পেয়ার, ব্যানানা, স্ট্রবেরি, চেরি। বাট আমি কিন্তু নিউমেরিক ইন্ডেক্স দিয়েছি। সো আমি একটা কাজ করি, দিয়েছি, নো চেঞ্জ। হ্যাঁ, আমার প্রথমটাই পাচ্ছে, প্রথম অ্যারেটাই কিন্তু সে পাচ্ছে। আমি আমি এটাকে নিউমেরিকে নিয়ে যাই, ওদের মতো করি, এ ইকুয়াল ইন্ডেক্স মিলিয়ে দেই। বি ইকুয়াল বি এতে হচ্ছে অরেঞ্জ, আর বিতে আমি দিলাম এজ। এবার এ আর বি আমি ইউনিয়ন করেছি। সে কিন্তু নেম এইজই পাচ্ছে, রাইট? সো এখানে ইউনিয়ন অফ এ এন্ড বি, সি দিয়ে ইউনিয়ন করা হচ্ছে এ এন্ড বি কে, আবার ডাম করে আমরা সি দেখতে পাচ্ছি ইউনিয়ন অফ এ এন্ড বি। সো ইনফ্যাক্ট আমি যদি এই কনসেপ্টে যাই, আমরা কি কোথাও ভুল করছি? ইগনোর করছে। সেকেন্ডার থেকে প্রায়োরিটি নিয়েছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, মানে ইউনিয়নে যোগ করছে, ইন্ডেক্স সেম থাকলে ওইটা তো পাবেই, ভিন্ন ইন্ডেক্স আসলে সেটা নিয়ে নেবে। ওকে, তো আর প্রিন্ট আর হ্যাঁ হ্যাঁ, এই যে দেন সেম ইন্ডেক্স, হ্যাঁ সেম হ্যাঁ, থার্ড ইন্ডেক্স তো নতুন। আমি যদি এখানে ধরেন 800 দেই, তখন কিন্তু এবার 800 নেবে, ঠিক আছে? আর ফার্স্টেরটা প্রায়োরিটি পাবে। অ্যারে মার্চ করলে, আমরা যদি মার্চ করে দেই অ্যারেকে, তো ডেফিনেটলি একটার সাথে আরেকটা চলে আসবে।
আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে, এই যে একজন বলছিল যে প্রিন্ট আর ভার্ডামের মধ্যে পার্থক্য। হ্যাঁ, প্রিন্ট সে শুধু ভ্যালুই শো করছে, ভার্ডাম কিন্তু ভ্যালুটা কি টাইপের সেটাও সে বলে দিচ্ছে, এবং অ্যারেতে কয়টা ভ্যালু আছে সেটাও সে আগে থেকেই বলে দিচ্ছে। হুম, ওইটা লাগে, লাগে লাগে। আচ্ছা, আহ, এইবার আসছে হচ্ছে ভেরিয়েবলটা নিয়ে। ভেরিয়েবলের একটু সংজ্ঞা দেন তো আপনারা, আমি একটু শুনি। হোয়াট ইজ ভেরিয়েবল? হুম, হুম, হুম। হ্যাঁ, 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 একটু শুনি। হ্যালো। হ্যাঁ, আমি আমি কার কাছ থেকে যেন ভেরিয়েবলের সংজ্ঞাটা শুনছিলাম, মইনুল ভাই সম্ভবত বলছিল। হাসান ভাই বলেন। হুম, হুম, হুম। তার মানে ভেরিয়েবল হচ্ছে মেমরি লোকেশনের নেম। রাইট, রাইট, রাইট। সো মেমরি লোকেশনের নাম, যেখানে আমি একটা ভ্যালু স্টোর করতে পারি। ভ্যালু ভিন্ন টাইপের হতে পারে, আর সেটা পরিবর্তনশীল। সো ভেরিয়েবল লেখার কিছু নিয়ম কানুন আছে। ডলার সাইন দিয়ে শুরু করতে হয়, ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, 0 to 9 এই পর্যন্ত আমরা লিখতে পারি, তাই না? আর শুরুটা হ্যাঁ, আর হ্যাঁ, নিউমেরিক দিয়ে শুরু করা যাবে না। আমার স্ক্রিন কি পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, আমি স্ক্রিনটা স্টপ করে আমি আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি নাম্বার দিয়ে শুরু করতে পারবো না, স্পেশাল কিছু বিষয় বলে ভেরিয়েবল আর কি। তো ভেরিয়েবলের কিছু বিষয় আছে, যে ভেরিয়েবলের কয়েকটা জিনিস আমাদের একটু ধরতে হবে। এটা আমি এলাবোরেশনে যাব নেক্সট ক্লাসের শুরুতেই। শুরুটা করলাম আর কি, আগামী দিনটা আরেকটু স্পিড আপ করব। শুরুতে আমরা বেশ কিছুক্ষণ কথাও বলেছি আজকে। কালকে পর্যন্ত যেটা আমি কাভার করব, পরের ক্লাসে ওখানে পরীক্ষা দিয়ে পরেরটা শুরু করব। সো ভেরিয়েবলে কয়েকটা জিনিস আমি আলোচনা করব: প্রিডিফাইন্ড ভেরিয়েবল, ভেরিয়েবলের স্কোপ, ভেরিয়েবল এবং ভেরিয়েবল ফ্রম এক্সটার্নাল সোর্স। সো মূলত যখন আহ, আলোচনায় আসবে পরীক্ষাতে লেখাঝোকার বিষয়গুলো, মানে ইউজের জায়গাটায়, জেন্ডে এই ভেরিয়েবল স্কোপ এবং ভেরিয়েবল বা রেফারেন্স ভেরিয়েবল যে বিষয়টা আছে, সো সেটার উপরেই কোশ্চেনারি দিয়ে থাকে বেশি। সো এই এক্সাম্পলে আমি একটা রেফারেন্স ভেরিয়েবলের এক্সাম্পল দিয়েছি। সো সেটা একটু আপনারা একটু প্র্যাকটিস করে রাখতে পারেন। আগামী দিন আমরা কখন ক্লাস শুরু করব? 9টায় আর 10টায়? 9টার আগেও করা যায়, আমার জন্য সমস্যা নাই। বিকজ আমার এখানে আপনাদের 9টা মানে আমার 12টা। ঠিক আছে। আমার যেটা হয় যে আমি জুম্মার নামাজটা মিস করে ফেলেছি। সো নেক্সট টাইম আমরা হয়তো 1 ঘন্টা এগিয়েও শুরু করতে পারি, তাই না? বা আপনাদের তো আবার সকালে ঘুম থেকে উঠতে একটু সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে আমরা এখন 9টাই রাখছি। হ্যাঁ, কালকে আমরা 9টাই করি ক্লাসটা।
আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আরেকটা অপশনও আপনাদের দিতে পারি, যদি ডে টাইমে সমস্যা হয় আপনারা ইভিনিং এও শুরু করতে পারেন, সমস্যা নাই। ডেটাই ভালো। ওকে, আপনারা একটা কাজ করেন, আপনারা একটু কষ্ট করে আপনাদের ইমেল অ্যাড্রেস গুলো আমাকে এই গ্রুপে দিয়ে দেন, আমি ভিডিওটা আপলোড করব এবং গুগল ড্রাইভে করে আপনাদের সাথে শেয়ার করে দিব। এই ভিডিওগুলো হয়তো বা অত বেশি প্রয়োজন হবে না, বাট ক্লাস যত আগাতে থাকবে ভিডিওগুলো একটু কাজে দেবে। ওকে, so thank you for today.